আগে একটা মেসেজ দিছিলাম স্যার। তনু বলে ফেলতে হবে। জি, ওই যে আহ, পুরুষদের প্রস্রাবের সাথে যদি ধাতু বের হয়ে যায়, বীর্যটা বের হয়ে যায় অটোমেটিকলি প্রস্রাব করতে গেলেই, এই ক্ষেত্রে কত পর থেকে শুরু করবো স্যার? সিএম থেকে না ওই 200 কথা এর আগে এই ধরনের সমস্যায় মনে হয় কম সিএম পর থেকে বলছিলেন এই জন্য। সিএম থেকেই শুরু করতে হবে, হ্যাঁ। আচ্ছা। সিএম থেকে শুরু করতে হবে, তারপরে দেখা যাবে। আগে সিএম থেকে শুরু হবে, আচ্ছা, হ্যাঁ। আর ওই যে স্যার অত্যাধিক ঘামের যে রুগীর কথা এর আগে আপনাকে বলছিলাম, হুম। টিউবারকুলিনাম সিএম এক ডোজ দিতে বলছিলেন। 15 দিন মতো হয়ে গেছে দেওয়া, তো এখনো কোনো ইমপ্রুভ আসেনি স্যার, রেজাল্ট আসেনি ওইভাবে কোনো। তাহলে পাওয়ার বাড়াতে হবে, সামনে যেতে হবে। আচ্ছা স্যার, ওই এক ডোজই দিব না একটু কন্টিনিউ করব? পাঁচ 5-7 দিন পর পর এক ডোজ করে দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে যে নিয়মগুলো এগুলো চেপে দিতাম আর গুলো ছিল। মাসুমিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই কেমন আছেন? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, যেতে পারি না। আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ভাই আমার একজন পেশেন্ট, এক মহিলা পেশেন্ট, প্রায় 4 মাস পিরিয়ড হয় না। এখন ওনাকে আমি হাইড্রো 28 দিয়ে শুরু করছিলাম, জি। বাট হাইড্রো 28 এর ভিতরে আবার সরিনাম দিয়ে ক্যাটালাইজ করছি। সর্বশেষ 32-এ আছি, কিন্তু কোনো উন্নতি হয়নি। এখন কি করতে পারি? 32-এ আছেন, সর্বশেষ। আচ্ছা, তাহলে এখন পিটিএস করতে হবে। পিটিএস করে আপনার পিভিএস এ যেতে হবে। পিভিএস এ যাওয়ার পরেও যদি না হয়, তখন আপনার দ্রুত সব সাইকেল গুলো ঘোরাতে হবে, হ্যাঁ। আচ্ছা, পিটিএস তাহলে আমি কি আপনার সিবিসিএম দিয়ে এর ভিতরে কার্বাইনিমালিস চালাবো? সিবিসিএম দিয়ে দেখেন কি রেজাল্ট আসে, তারপরেরটা পরে ভাবা যাবে। আমরা প্রথমে একটা সিবিসিএম ওষুধ কি শুরু ভাই? করতে পারি। আমরা একটা ওষুধ শুরু আচ্ছা। করতে পারি, এবং সেই ওষুধের অবজারভেশন না দেখে পরবর্তী ওষুধে আমাদের যাওয়াটা উচিত হবে না। অবশ্য পেশেন্টটা আমার দূরের, সে যখন তখন আসতে পারবে না, এই জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি এই তাহলে? জন্য আপনার হচ্ছে মোটামুটি প্রত্যেকটা সাইকেলের একটা একটা করে মেডিসিনের সিএম দিয়ে দিতে হবে। এই এই সমস্ত আচ্ছা। ক্ষেত্রে যদি নর্মালি না হয়, তাহলে ধরে নিতে হয় যে ট্রমা থাকতে পারে। ট্রমাতে যদি না যায়, তাহলে পিভিএস এর সমস্যা থাকতে পারে। পিভিএস এর সমস্যা না জি। গেলে তখন টিডিতে সমস্যা থাকতে পারে। আর টিডিতে যদি না যায়, তখন আবার সাইকোটিকে যেতে হয়, হ্যাঁ। এই সব মিলায়ে হিসাব করে আপনাকে যে আচ্ছা। একটা প্রসিডিওর মেনটেন করে ওষুধ রেডি করে দিয়ে দিতে হবে। হুম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মির সাহেব বলেন। জি, আমি তো মিস করছি কতগুলা প্রোগ্রাম। ওই আইডি পাসওয়ার্ড এটা যথাসময়ে পাই নাই, দেখা গেছে 9টা 24-এ বা 25-এ দিয়েছেন। আমি মনে করছি ক্লাস হবে না। তো যাই হোক, প্রশ্ন এখন আপনি সম্পূরক প্রশ্ন আপনারা কি? সবসময় সবসময় একটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, যে আপনি জাস্ট 9:30টার আগে, আমরা 9:40-এ সবসময় শুরু করি, 10 মিনিট জয়েনিং এর জন্য রাখি। এই 10 মিনিটের মধ্যে আরেকবার চেক করে নেবেন, নিয়ে তারপরে আপনি ফাইনালি চিন্তা করবেন যে হয়তো হবে না। কারণ দেখা যাচ্ছে অনেক সময় ওই চেম্বার থেকে আসতে দেরি হয়ে যায়, সকালে লিঙ্ক তৈরি করা হয় না, দেওয়া হয় না, এই এসে তড়িঘড়ি করে হ্যালো। দিতে হয়, হ্যাঁ। জি, স্যার এখন বলেন, আপনি বলেন। এখন আমার প্রশ্ন বলেন। হলো, এই যে আমাদের অ্যাডভান্স কিছু না, মেডিসিন বা বন্ধ হয়ে গেছে দিয়ে তো। রাখবো, আমাদের সাইকেলগুলো প্রত্যেকটা মেডিসিন দিয়ে রাখবো, কোন কোন পটেন্সি দিয়ে রাখবো? হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিন দেওয়ার দরকার সব সব ক্ষেত্রে নেই। মাসুম ভাই যেটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে তার মেনিস্ট্রেশন সাইকেলটা ঠিক ছিল না। তো সেই ক্ষেত্রে আমাদের
যদি এই রুগীগুলো অনেক দূরের হয়, এই রুগীদের তেমন কোনো সমস্যা থাকে না, শুধু মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিক না থাকার কারণে কিছু প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমের আলোকে আমাদের প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা মেডিসিনের সিএম দিয়ে রাখতে হবে। হ্যাঁ, তারপরে যেমন টিউমার গুলো তো অনেক সময় নেয়, এগুলো তো ঘন টিউমার ঘন গুলো তো অনেক সময়ের ব্যাপার। আপনি আজকে ওষুধ দেবেন, কালকে কমে যাবে। যন্ত্রণা টন্ত্রণা এগুলো থাকলে আহ, বা জ্বালা ব্যথা যাই থাক, এগুলো দ্রুত কমে যায়, কিন্তু একটা টিউমার আস্তে 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 তো কমে আসবে। সেই যেমন গ্রোথটা এসেছে তার থেকে স্লো গ্রোথটা যাবে। সেই ক্ষেত্রে আমরা কি কোন কোন পটেন্সি গুলো দিয়ে রাখবো, শুধু সিএম নাকি অন্যান্য কোনো পটেন্সি দিতে পারি? না, টিউমারের ক্ষেত্রে সাধারণত বলা হয়েছে যে উচ্চ পাওয়ার দিয়ে শুরু করতে হবে, 26 28 এই সমস্ত পাওয়ার দিয়ে শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই এগিয়ে যেতে হবে আপনাকে, এবং আপনার পেশেন্ট কিভাবে আপনার সাপোর্ট দিচ্ছে সেইটার উপরে নির্ভর করবে। আপনি টিউমারের ক্ষেত্রে আপনি এইরকম অ্যাডভান্স দিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, আর এটা হলো আমরা যে সবগুলো মেডিসিনের সাথে সাথে আবার ক্যাটালাইজ করতে হবে, এই আমরা সরিনাম দিয়ে রাখবো হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রেই। ও সরিনাম তো একবার দিয়ে রাখলেই আম, ওটা যখন ব্যবহার করা প্রয়োজন মনে হবে তখন ব্যবহার করতে পারবেন, সমস্যার তো কিছু নাই। ওগুলি সিএম দিয়ে রাখবো কয়েকটা, না? একটা সিএম গুলিয়ে দিয়ে রাখবেন, ওইখান থেকেই চলতে থাকবে, সমস্যা কি? আচ্ছা, জি, thank you. আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ভাই আমার একটা কথা ছিল। জি, বলেন। ভাই আমার ওই যে আপনার ওই যে বাচ্চা হয় না যে রোগীটা ছিল ডুমুরিয়ার, জি, ওই মেয়েটার, তো ওনারও তো সে পিরিয়ডের সমস্যা অনেকদিন থেকে। তো আমি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে তো এই প্রায় আহ, মার্চ মাস থেকে শুরু হলো। তো এর আগে থেকে এবং ভেতরে তারও যে পিরিয়ডের সমস্যা ছিল এবং তার ওভারিতে সিস্ট। তো আমি কিন্তু ওইখান থেকে শুরু করছিলাম ওনাকে 32 দিয়ে, এখন 36-এ আসি। তো ওই গত 4 মাসেও কিন্তু আমি আমার এই পেশেন্টেরও উন্নতি করতে পারিনি। এখন এনার বিষয়ে আমি কি করতে পারি? ওনার যে আপনার অপরিপক্ক ডিম্বাণু আসছে এবং ওনার আপনার পিরিয়ড মানে কি মেনস্ট্রুয়েশন হওয়াতে হয় অ্যালোপ্যাথিক ওষুধ খাইয়ে। তো আপনি পরামর্শ দিচ্ছেন যে অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ থাক, আমরা আমাদের ওষুধে ওটা ঠিক করতে পারবো। তো আচ্ছা, এখন ওইভাবেই ইয়ে করছি, এর ভিতরে সরিনাম দিয়েছিলাম আমি, এক ডোজ থুজাও দিয়েছি, যেহেতু টিকাজনিত অনেক সমস্যা থাকতে পারে। তো তবুও এই 4 মাসে উন্নতি হয়নি। এখন এনার বিষয়ে কি করবো তাইলে? আচ্ছা, যেহেতু 4 মাসে উন্নতি আসেনি, তাহলে আপনার এখন ওই যে টেস্ট করানো হয়েছে কিনা, পরবর্তীতে আর কোনো আল্ট্রাসাউন্ড করানো হয়েছে কিনা? না, এর ভিতরে আল্ট্রাসাউন্ড করানো হয়নি। আচ্ছা, এখন তার ইউটেরাসে কি ছিল, সিস্ট ছিল না টিউমার ছিল? হ্যাঁ, মাল্টিপল সিস্ট, ছোট ছোট। মাল্টিপল সিস্ট, এই সিস্ট গুলোর কি অবস্থা সেইটা দেখতে হবে। সেইটা দেখে আপনি এখান থেকে সামনের দিকে এগোবেন, নাকি আপনি হচ্ছে আপনার সাইকেল চেঞ্জ করবেন, সেইটা সিদ্ধান্ত নিতে হবে। এখন সব থেকে জরুরি যে ব্যাপারটা সেটা হলো যে একটা আলট্রা করা। আল্ট্রাসাউন্ড করানো। হ্যাঁ, জি। আল্ট্রাসাউন্ড করানোর পরে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে রিপোর্টের উপরে নির্ভর করে। আচ্ছা, তাহলে আগে পেশেন্টকে আল্ট্রাসাউন্ড করাতে বলি। জি, জি, একটা আল্ট্রাসাউন্ড করাতে বলেন, তারপরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসলাম। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বাইপেল থেকে বলতেছি। বাইপেলে এর আগে একদিন আমার আপনার সাথে ফোনে কথা বলছিলাম, এরপরে জি, এখানে জয়েন হয়েছি, আজকে প্রথম জয়েন করছি। আচ্ছা, তো জি, আমার একটা স্বাগত। পেশেন্ট গত 2 বছর আগে অ্যালার্জির সমস্যার জন্য আসছিল। তো ওই সময় আমি বিভিন্ন ক্লাসিক্যালের ওষুধ দিয়ে, সালফার এবং সরিনাম আরো বিভিন্ন ওষুধ দিয়ে অ্যাপ্লাই করছিলাম, কোনো কাজ হয়নি। তখন হাইড্রোফোবিনাম সিএম এক ডোজ দিয়েছিলাম ওই মুহূর্তে। দেওয়ার পরে রোগী ভালো ছিল, এখনো পর্যন্ত ভালো ছিল। গতকালকে এসে বলতেছে যে সমস্যা বেড়ে গেছে। এখন স্যার সেই ক্ষেত্রে মাঝে শুধু প্লাসিবো চলছিল এতদিন পর্যন্ত। এখন সেই ক্ষেত্রে কি স্যার আমি 15 যাব নাকি সিএম দিয়ে আবার ট্রাই করব?
প্রথম কাজ হচ্ছে আপনি যখন সিএম দিয়েছেন এবং সিএম ভালো রেজাল্ট পেয়েছে, তখন আপনি যখন পরবর্তীতে কমপ্লেন নিয়ে আসবে, প্রথম কাজ হচ্ছে সিএম রিপিট করা। যদি সিএম রিপিট করার পরে কাজ না হয়, তখন আপনি পরবর্তী পোটেন্সিতে যাবেন। অর্থাৎ জি স্যার। প্রসিডিউরটা এমন দাঁড়ালো, যে পোটেন্সিতে আপনি রেজাল্ট পেয়েছেন ওই পোটেন্সি যদি বন্ধ রাখা হয় এবং প্লাসিবো দিয়ে চালানো হয়, পরবর্তীতে যখনই কমপ্লেন নিয়ে আসুক, সে 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, তখন ওই পোটেন্সিতেই শুরু করা উচিত। তাহলে আপনি বুঝে যাবেন যে এই ব্যক্তির এই পূর্বের এই পোটেন্সি এখনো গ্রহণ করবে নাকি আমাকে সামনে যেতে হবে। আপনি শর্ট টাইমের ভিতরে বুঝে যাবেন যে আপনি পূর্বের পোটেন্সিতে থাকবেন নাকি সামনের পোটেন্সিতে ফরওয়ার্ড করবেন। এখন এইটা বোঝার জন্য অনেক সময় হয় কি, যদি আমরা যে আগে সিএম দিয়েছিলাম বা 15 ছিল, এখন তো সমস্যা হলো, তাহলে আমি করি 18-তে যাই। তো অনেক সময় দেখা যায় যে পূর্বের পোটেন্সিটা তাকে ছেড়ে দেয়নি। তো যখন ছেড়ে দেয়নি এমন পরিস্থিতি তৈরি হয়, আসলে তো আমাদের মাপকাঠির কোনো জায়গা নেই যে আমরা মেজারমেন্ট করব যে পূর্বের পোটেন্সি মানুষটাকে ছেড়ে দিয়েছে কিনা। তো যেহেতু আমাদের কাছে কোনো মাপকাঠি নাই, সেহেতু আমাদেরকে কি করতে হবে, আহ, মাপকাঠি তৈরি করার জন্য পূর্বের পোটেন্সি প্রয়োগ করতে হবে। যদি ওই মানুষটার পূর্বের পোটেন্সি দরকার হয়, তাহলে অবশ্যই সে ভালো ফিল করবে এবং তার কষ্ট আবার দীর্ঘ সময়ের জন্য ভালোর দিকে যাবে। আর যদি শর্ট টাইম পরেও ছেড়ে দেয়, তারপরেও আবার রিপিট করতে হবে, রিপিট করে করে দেখতে হবে যে এগিয়ে যাচ্ছে কিনা। যদি এগিয়ে না যায়, তখন আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী পোটেন্সিতে যেতে হবে। আর পরবর্তী পোটেন্সিতে গেলে তখন অ্যাগ্রাভেশনের কোনো ভয় থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা পোটেন্সিতে ভালো আছি, সমস্যা হচ্ছে পরের পোটেন্সিতে গেছি আর অ্যাগ্রাভেশন হয়েছে। তখন কিন্তু আমরা কি করি, 200-তে আসি। 200-তে আসলেও তত ভালো রেজাল্ট হয় না, আবার আহ এদিক ওদিক অনেক কিছু ঘোরাঘুরি করতে হয়। তো এই ঘোরাঘুরি বা এই মেজারমেন্ট না থাকার কারণে আমরা যে ভুলটা করে ফেলি, তাতে আমাদের পেশেন্টের বেশ সমস্যা হয়। সেই জন্য আমরা এই চিন্তা করে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা পূর্বের পোটেন্সি একটা ডোজ দিয়ে দেখি যে আসলে কি অবস্থায় আছে, পরেরটা পরে দেখা যাবে। জি স্যার। আর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে পায়ের তলায় পায়ের পাতায় যে খরা হয়, শক্ত হয়ে যায় এবং পেইন হয় ওখানে। তো ওই ক্ষেত্রে আগে তো অ্যান্টি ইনফ্লুড ইউজ করতাম বা বিভিন্ন পটেন্সি ইউজ করতাম, তো কাজ হতে হতো আবার হতো না, অনেক ক্ষেত্রে হতো অনেক ক্ষেত্রে হতো না। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি স্যার, বা সিএম দিয়ে শুরু করবো কিনা স্যার? এক্ষেত্রে আমরা অবশ্যই সিএম না, এটা আমরা 30 দিয়ে শুরু করব, মানে 0-30, M30 জি বা ভাই। 0-30। হ্যাঁ, জি জি জি। থ্যাংক ইউ স্যার। এখন কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওমর ফারুক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা প্রায় মানুষেরই তার দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে, তারপরে দাঁতে মাড়ি ফুলে যায়, দাঁতে ব্যথাও করে। হাইড্রোসিয়াম দিয়ে মনে করেন যে কিছু উপকার পাওয়া যায়, আবার অনেক সময় উপকার পাওয়া যাচ্ছে না। স্যার এটা আবার দেখা গেছে কি কিছুদিন সাময়িক ব্যথাটা বন্ধ থাকে, কিন্তু দাঁতে রক্তটা চলমান থাকে, কিছু লাগলেই দাঁত দিয়ে রক্ত আসে। স্যার এটার একটা পার্মানেন্ট প্রসিডিউর বা আমাদের পার্মানেন্ট কোনো চিকিৎসা এখানে পুরাতালে সুস্থ হই, এরকম যদি একটা স্যার কিছু দিক নির্দেশনা দিতেন, কি করলে মানে পুরাতালে দাঁতের সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যে সমস্ত পেশেন্টের এই ধরনের প্রবলেম আমরা ফেস করব, তাদের ব্রাশ পেস্ট ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। জি স্যার। এরপরে এরপরে আমাদের ওষুধ দিতে হবে। তারপরেও যদি দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের আমরা বন্ধ করতে পারছি না, সিএম এর রেজাল্ট হচ্ছে না, তখন আমরা 26-এ যেতে পারি। 26-এ যদি রেজাল্ট না হয়, তখন আমাদেরকে পিটিএস করে
সরি পিভিএস করতে হবে, পিটিএস করে জি। পিভিএস এ যেতে হবে। আর তারপরেও যদি বন্ধ না হয় তাহলে টিডিতে যেতে হবে। টিডিতে যাওয়ার পরেও যদি দেখা যায় যে সমস্যা থাকছে, তাহলে একটা টুটকা ব্যবহার করতে পারেন। এটা আহ, আগের দিনের মুরব্বীরা করতো, লবণের সাথে সরিষার তেল 2-1 ফোঁটা মিশিয়ে প্রতিদিন সকালবেলা ওটা ব্রাশ করার মতো আঙ্গুল দিয়ে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুতই এটা ঠিক হয়ে আসবে। এবং এখানে মজার ব্যাপার যেটা, পেস্টের ভিতরে আমাদের বা ব্রাশ গুলো যতটা সফট হওয়া দরকার ততটা সফট না হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়। আর একটা ব্রাশের আমরা 10 টাকায় ব্রাশ পাচ্ছি। বেশিরভাগ মানুষ অসচেতন হওয়ার কারণে কিন্তু অল্প কম দামি ব্রাশ ব্যবহার করে, এবং কম দামি ব্রাশ ব্যবহার করার ফলে আমাদের দাঁতে এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে মেজরিটি 1% আমি যেটা লক্ষ্য করে দেখেছি। এখন আমরা কি করতে পারি, মেসোয়াক বা কোনো গাছের ডাল দিয়ে আপাতত বিরাজ করার কথা পরামর্শ দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর ফেস করব না। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় স্যার, ওই যে প্রায় আমাদের ডাক্তার ভাইরাও বলে যে মেনস্ট্রুয়াল যে সমস্যাগুলো, ওই যে মাসিকের যে সমস্যাগুলো, প্রায় বিভিন্ন মহিলাদের থাইরয়েডের সমস্যার কারণে বা আদার্স অন্যান্য সমস্যার কারণেও এটা আপনারা মানে কোনো একটা আহ, ভালো দিকে নিয়ে যাচ্ছে পাইতেছে না। যেমন আমার একটা পেশেন্টও স্যার আগে কথা বলছিলাম, আরেকটা পেশেন্ট যে যা তার ওই যে প্রস্রাবে ইনফেকশন, আবার আরেকজন আছে আপনার থাইরয়েডের সমস্যা। তো মিনসের সমস্যা মানে ঠিকভাবে আমরা মিনসে যথাসময়ে আহ, আমাদের প্রসিডিওরের মাধ্যমে করাতে পারতেছি না, কিন্তু ওই এলোপ্যাথি ওষুধ খাইলে আবার মিনসটা হয়। স্যার এটার স্যার মূলত যে কারণগুলো কোন কারণে, মানে কি এই সমস্যাটা তাদের বেশি দেখা যাচ্ছে, মানে থাইরয়েডের কারণেই না? ওই যে আমার দুইটা পেশেন্ট, একজনের থাইরয়েড একটু একটু বাড়তি, আরেকজন হলো প্রস্রাবে একটু ইনফেকশন জ্বালা পোড়া আছে, এই দুইটা রোগীর মিনসের একটু সমস্যা। এটা স্যার যখন আপনি কি? যখন আপনি কোনো পেশেন্টের মেন্সের সমস্যা দ্রুত সমাধান করতে পারছেন না, তখন বুঝে নেন যে থাইরয়েডের সমস্যা হতে পারে বা ইন্টারনাল হরমোনগুলোর ইমব্যালেন্স হতে পারে, যার জন্যই কিন্তু এত ঝামেলা বা এত সময় লাগছে আপনার। তখন কিন্তু আপনাকে প্রথমে যে কথাটা বলেছি, আপনার কাজ হচ্ছে দ্রুত সাইকেলগুলো ঘুরে আসা, এবং দ্রুত সাইকেলগুলো ঘুরে আসলে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো যায়। পরবর্তীতে হাইড্রোতে ফিরে আসলেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট এসে যায়। তারপরেও যদি কারো রেজাল্ট না আসে, সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করে দেখতে হয় যে এই মুহূর্তে তার ভিতরে সব থেকে প্রকট অবস্থায় কে আছে। তখন তাকে সামনে নিয়ে আসলে এইসব সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আর কেউ আছেন? আর কেউ আছেন এরপরে কথা বলার জন্য? মারুফ সাহেব? স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার লোকমান হোসেন? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আমার একটা পেশেন্টের ওই স্যার আপনার ব্রেন টিউমার। স্যার স্যার এটা ওই পিছনে, মাথার পিছনে এটা স্যার নরম, ছোট জন্মের সময় থেকেই ওই মাথায় আঘাত লাগার কারণে ওটা নরম ছিল। এখনো অনেক দিন ধরে ওটা আস্তে বড় হচ্ছে স্যার। আর আমি হাইড্রো আহ আর চর্মরোগ ছিল, চর্মরোগ থাকার কারণে 15 থেকে আপনার হাইড্রো 10 এম থেকে 50 এম পার সিএম 15 চলতেছে। মাঝখানে নানা বাসা বেড়াতে গেছিল, যাওয়ার পরে ওই একটু হাঁটার কারণে তার চর্মরোগ হয় এবং পেকে যায়, ভাতের মতো মারের মতো পেকে গেলে ওটা স্যার পরে পরে আমি এই 15টা আবার কাপিং দেই। কাপিং দেওয়ার পরে স্যার কমে না, তারপরে আবার পিএসও দেওয়ার কারণে স্যার ওটা কাজ হয়নি। পরে ওনারা এলোপ্যাথি খায়, এলোপ্যাথি খাবার এটা এখন স্যার সুস্থ আছে। আমাকে ফোন করছিল যে আপনার শুধু এগুলো খাবো কিনা, এখন আপনি খান। পরে স্যার আমি আবার হাইড্রো 15তে কাপিং চালাতে ইচ্ছা আছে স্যার। তা মোটামুটি ভালো আছে, আজকের দিনে ভালো আসছিল, রেজাল্ট নিয়েছি। স্যার এই চর্মরোগটা আবার বেড়ে যে স্যার, কারণ কি স্যার? আমাদের এই চর্মরোগটা অনেক সময় স্যার ডিস্টার্ব করে স্যার।
এই যে অনেক ভাতের মতো খুশির মতো হয় স্যার, পচারের মতো হচ্ছে। স্যার আমাদের মেডিসিনের কারণ হয়েছে নাকি স্যার ওনার ভিতরে এরকম ছিল স্যার, সমস্যাটা ছিল? আমাদের মেডিসিন সাধারণত কোনো ধরনের ইয়ে করে না, আপনার এই ধরনের চর্মরোগ তৈরি করে না, ঠিক আছে? জি যদি স্যার। আর ভিতরে আছে বলেই বের হয়েছে, হ্যাঁ। জি স্যার। স্যার এটা স্যার আমাদের একটু ওই, মনে হয় স্যার ওষুধ চলাকালীন স্যার ওষুধ চলতেছে স্যার, ভালো ছিল, তো মাঝখানে এরকম হয় স্যার। যখন এরকম মাঝখানে দেখা দেবে তখন আমাদের কাজ হচ্ছে যে তার ওই ওষুধটা একটু কাপিং করে তাকে খাওয়ানো। যেটা চলতেছে স্যার, ওই যে পটেন্সি চলতেছে ওই পটেন্সিটা একটু কাপিং দিলে স্যার একটু জি জি। ভালো হবে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা চলতেছে তো, ওইটা আপনি জি জাস্ট স্যার। ইয়ে করলেন, দুটো দুটো কাপিং সামনে বাড়িয়ে দিয়ে বললেন একটু এটা এখান থেকে খাইতে থাকেন, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ঠিক হয়ে আসে, হ্যাঁ। জি স্যার। আর কারো কিছু? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আমি আব্দুল সামাদ মুন্সিগঞ্জ থেকে বলছিলাম স্যার। জি, আজকে আলহামদুলিল্লাহ ভালো ফার্স্ট। আছি। আপনি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন, সমস্যা নেই। স্যার হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা কি করতে পারি স্যার? হাইপোথাইরয়েড। হ্যাঁ, থাইরয়েড থাইরয়েড দু ধরনের হয়, একটা হাইপো হয়, একটা হাইপার হয়। তবে হাইপারের সংখ্যা বেশি, হাইপোর সংখ্যা খুবই কম। তো যখন হাইপো হয়ে যাবে তখনও যে প্রসিডিওর আর হাইপার হলেও একই প্রসিডিওর প্রায়। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হরমোনিক সমস্যাগুলো আমি কিন্তু খুব এখন এখানে আছি, তাই আমি সহজে বুঝতে সমাধান করা যায় না। এই জন্য দিনের যে আমাদের রুগীর ওষুধ চালু করার পরে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে অবজারভেশন করতে হয়, এবং তীক্ষ্ণ দৃষ্টিতে অবজারভেশন করার পর আমাদের কিন্তু সামনে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হয়। মানে আমাদের স্যার এটা এই চিকিৎসা কতদিন পর্যন্ত চালালে রোগী কিওর হতে পারে? এই আহ, ধরনের একটা বিশেষ করে হরমোনিক ইমব্যালেন্স গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পিআরএস, পিটিএস, পিভিএস করে টিডিতে গেলে আপনি যদি লাফ দিয়ে চলে যান তাহলে হবে না। আপনাকে অবজার্ভ করে করে রুগীর ডিমান্ড অনুযায়ী যখন টিডিতে যাবেন তখন মোটামুটি খুব সুন্দরভাবে এটাকে একদমই নিয়ন্ত্রণে রাখা যায়, এবং আস্তে আস্তে এটা কোনো মেডিসিনের সাপোর্ট ছাড়াই রুগীর মতো করে চলতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে রুগী কত সময় নিয়ে এক একটা সাইকেল পরিবর্তন করবে সেইটা শুরু করার পরে শুধুমাত্র রুগী জানে, আমরা শুধু জানি শুরু করতে। শুরু করার পরে কি হবে সেইটা শুধুমাত্র রুগী আমাদেরকে রাস্তা দেখাবে, আমরা সেই রাস্তায় হাঁটবো। আমাদের কাজ হচ্ছে রুগীকে অবজার্ভ করা, আমাদের আর কোনো কাজ নেই। মানে অর্থাৎ অন্য অন্য পেশেন্টকে যেভাবে আমরা ট্রিটমেন্ট করি সেম ওয়েতেই আমরা আগাবো এই পেশেন্টের বেলায়ও। জি জি এই তো বিষয়টা এরকম। জি। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শওকত হোসাইন, বলেন। হ্যাঁ, স্যার আপনার একটা ঈদের পরে বই বের বের করার কথা ছিল না? বই বের করার কথা ছিল, বইটা আরো সময় নিচ্ছি, ইচ্ছা করেই সময় নিচ্ছি। কারণ মাথার ভিতরে আরো একটা টপিকস ঢুকে গেছে, সেই টপিকসের সুরাহা না করা পর্যন্ত চাচ্ছি না যে বাজারে আসুক, হ্যাঁ। আর হচ্ছে স্যার ওই যে নক্কুনির ক্ষেত্রে স্যার আমরা কত সিএম থেকে শুরু করব? নক্কনির ক্ষেত্রে জি স্যার। না, সিএম থেকে শুরু করলে আহ, কিছু কিছু ক্ষেত্রে হবে। যদি ইনফেকশনের মাত্রাটা বেশি থাকে তাহলে কিন্তু আমাদের 28 বা 30 দিয়ে শুরু পুজ করতে, পুজ হয়ে গেছে স্যার। তাহলে 28-30 দিয়ে শুরু করতে হবে। আর যদি শুধুমাত্র ব্যথা থাকে তাহলে আমাদের সিএম দিয়ে শুরু করা যাবে। আর নক্কনির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্রেসিং করাটা, পরিষ্কার করাটা, এটা মাথায় রাখতে হবে কিন্তু।
ধন্যবাদ স্যার। জি, জাযাকাল্লাহ। আর কেউ কিছু বলবেন? ভাই দোসরা সম্পর্কে এর আগে কিছু বলতে চেয়েছিলেন অনেক আগে। কি সম্পর্কে? দোসরা, ড্রোসেরা? যে শুধু দোসরা দিলে হবে, হ্যাঁ। টিউবারকুলেটাম দোসরা দিয়ে বলেছিলেন যে আমি কাজ করতেছি, এটা নিয়ে আরো গবেষণা দরকার আছে, ড্রোসেরা এটা বলবো ড্রোসেরা তাহলে। নিয়ে তো ড্রোসেরা নিয়ে তো অনেক কথাই হয়েছে। তো আমরা যখন এই যে পিআরএস এর আলোচনা চলছে, পিআরএস এইভাবে করে করে যখন ড্রোসেরায় যাব, তখন ড্রোসেরা সম্পর্কে যা কিছু বলার তখন বলবো। আর ড্রোসেরা সম্পর্কে নতুন কিছু বলার নেই, যা কিছু বলার ছিল সবই বলা হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনার ক্ষেত্রে যখন ড্রোসেরায় যাব তখন ড্রোসেরার কথা বলবো। আর কারো কিছু কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, জি, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট রোগী, একটা শ্বাসকষ্টের পেশেন্ট আসলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রথমে শুরু করব তাদেরকে? হাইড্রো দিয়েই শুরু করতে হবে। যদি শ্বাসকষ্টের পরিমাণ খুব বেশি হয় তাহলে কাপিং করে নিতে হবে, কাপিং করে নিয়ে ঘন ঘন প্রয়োগ করতে হবে। জি, আরো যে অনেক সময় দেখা যায় যে পলিপাস আর এইচআইটি যেটা সমস্যা থাকে, তো এটা দুইটা তো পলিপ ঘোলাইয়া ফেলে পলিপ অনেকেই। পলিপ জি, পলিপের সমস্যা থাকলে আমাদের 26 বা 28 দিয়ে শুরু করতে হবে এবং রেগুলার 1 থেকে 2 ডোজ করে চলবে। জি স্যার, থ্যাংক ইউ। জি। স্যার এই কথা একটু আরেকবার বললে ভালো হয় স্যার, একটু কাইন্ডলি একটু রিপিট করেন কথাটা। পলিপের সমস্যা থাকলে, পলিপ, টনসিলাইটিস, আহ, আপনার এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে 26-28 দিয়ে শুরু করতে হবে। 26 বা 28 দিয়ে শুরু করতে হবে। এবং টনসিলাইটিসে যদি দেখা যায় প্রচন্ড ব্যথা আছে, আহ, বা রুগী ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তখন কিন্তু আমরা 10 এম দিয়ে শুরু করব। এবং 10 এম যখন ব্যথা কমিয়ে আনবে, টনসিল থাকবে, তখন আমাদেরকে 26 বা 28 যেতে হবে। আস্তে আস্তে করে টনসিলের ভিতর থেকে পুরো ইনফেকশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। আর এর মাঝে কিন্তু আমাদের চিকিৎসা চলাকালীন সময়ের মধ্যেই বিভিন্ন আবহাওয়ার তারতম্যের কারণে টনসিলাইটিসে মানুষ আক্রান্ত হতে পারে। সেটা নিয়ে দুশ্চিন্তা নেই। হয়তো আমাদের কাছে পেশেন্টরা এসে কমপ্লেন করতে পারে যে আমি তো ওষুধ খাচ্ছি, ওষুধ চলাকালীন সময় আবার কিভাবে অ্যাটাক হলো। তো সে মানুষটা কিভাবে তার লাইফস্টাইল পর্যালোচনা বা লাইফস্টাইল চালাচ্ছে, সেইটার ব্যাপারে পর্যালোচনা করে বুঝিয়ে দিতে হবে যে আপনার এই এই সমস্যার কারণে এইটা করেছেন, যার কারণে এখনই আপনার টনসিলাইটিসের প্রবলেমটা শুরু হয়েছে। আর যদি হচ্ছে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের ওষুধ দেওয়ার সাথে সাথে রোগ কমে যাওয়ার মানে এই না যে তার ইমিউনিটি সিস্টেম, রুগীদের কথা বোঝানোর সময় যে ইমিউনিটি সিস্টেমটা একদমই বুস্ট আপ হয়ে গেছে, সেইটা কিন্তু এটা মিন করে না। যার জন্য আমাদেরকে কিন্তু সময় নিতে হবে। বাট ভাইটাল ফোর্স যথেষ্ট স্ট্রং এনাফ করার জন্য আমাদের যে সময় লাগবে সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জি। আর কেউ? স্যার, ওই যে মাজার হাড় ক্ষয়ের কারণে যে ব্যথা হয় আর কি, এবং হাড় ক্ষয়টা মানে অফ করার ব্যথার ম্যানেজমেন্টের জন্য কত থেকে শুরু করতে হবে? এটা সিএম দিয়ে শুরু করতে হবে। আপনার আহ মাজার হাড় ক্ষয় সিএম দিয়ে শুরু করতে হবে, এবং সিএম একটু বেশি পরিমাণ পানিতে গুলিয়ে দিতে হবে যাতে করে রুগী প্রয়োজন মাফিক খেতে পারে। কারণ আপনি একবার দুইবার দেবেন সেটা হবে না। রুগীকে বলবেন প্রথম 15 মিনিট পর পর 3 বার খেতে, তারপরে যখন ব্যথা মনে হবে ঠিক তখনই খাবে। মুসলিউদ্দিন। স্যার, জি স্যার। জি স্যার, এই বল। টনসিলাইটিসের সময়
সময় এবং পলিপাসের সময় আমরা যখন মেডিসিনটা প্রয়োগ করবো, এক্ষেত্রে কি আমরা মাঝে মাঝে ধরেন থুজা এক ডোজ দিতে পারি কিনা? তাই সেগুলো তো থাকবেই, সেগুলো থাকবেই। জি স্যার। আর লাইনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, আমরা পরবর্তী পার্টে আবার কথা বলবো। লাইন কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যাবে, আমরা আবার জয়েন করব, জয়েন করে কথা বলবো। সাধু সাহেব, আপনার কোনো কথা আসছে না? যে আপনি কিছু বলছিলেন? স্যার ওই একটা রোগী মানে